সৎমা বললেন, এই কালোভূতকে বিয়ে করবে কে? তাই যে প্রস্তাব এসেছে সেখানেই বিয়ে দিয়ে দাও। আমার সৎমা ঘৃণা ভরা কণ্ঠে কথা বললে আমি চোখের জল মুছতে মুছতে ভগবদ্গীতা পড়তে শুরু করলাম, যাতে এইসব কথা মন থেকে সরিয়ে দিতে পারি। আমার গায়ের রং কালচে হবার কারণে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। আমার সৎবোনেরা খুবই সুন্দরী। তাদের এই সৌন্দর্যের কারণেই তাদের সবার বিয়ে উচ্চবিত্ত পরিবারে হয়ে গেল। আর আমার জন্য যে বিয়ের প্রস্তাব এসেছিল সে ছিল সামান্য এক চাকরানির ছেলে। আমার বিয়ে সেই ছেলের সঙ্গেই হয়ে গেল, আর আমি নববধূর সাজে তার ভাঙাচোরা ঘরে বসে কাঁদছিলাম। এমন সময় আমার স্বামী ঘরে ঢুকল এবং সে আমার পাশে বসে বসে আমাকে অপালক দৃষ্টিতে দেখছিল। আমি বললাম, কি দেখছো? আমি তো কালো। তখন সে, বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আমার নাম রাদিয়া। আমার গায়ের রং কালচে হওয়ার কারণে ছোটবেলা থেকেই আমাকে এক অদ্ভুত অবহেলার শিকার হতে হয়েছে। আমার বাবা অরূপনাথ ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু বাড়িতে তার কোনো ক্ষমতাই ছিল না। আমার নিজের মা অপলা দেবী মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন ঈশিতা রানীকে। আমার সৎ মায়ের ঘরে আমার ৩ সৎবোন তন্নি, কণিকা এবং অন্বেষা জন্মায়। তারা ৩ জনেই ছিল দুধে আলতা গায়ের রঙের অধিকারী, আর আমি ছিলাম তাদের পাশে যেন এক অমাবস্যার ছায়া। তাই পরিবারের কেউ আমাকে আপন করে নিত না, বরং নিজেদের আভিজাত্যের মাঝে আমাকে এক কলঙ্ক মনে করত। সৎমা ঈশিতা রানী সবসময় আমাকে তার নিজের মেয়েদের চেয়ে নিচু নজরে দেখতেন। তিনি আমাকে বাড়ির মেয়ে নয়, বরং একজন অবৈতনিক কাজের লোক হিসেবে গণ্য করতেন। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হতো। ঘর মোছা থেকে শুরু করে রান্না করা সবটাই ছিল আমার দায়িত্ব। আমার সৎবোনেরা যখন দামি জামাকাপড় পরে সেজেগুজে ঘুরে বেড়াতো, তখন আমি রান্নাঘরের এক কোণে কালিঝুলি মেখে বসে থাকতাম। তাদের জন্য বাবা শহর থেকে সুন্দর সুন্দর পোশাক আনতেন, আর আমার কপালে জুটত তাদের বাতিল করা পুরনো কাপড়। আমি সেই ছেঁড়া কাপড়গুলোই পরম মমতায় বুকে জড়িয়ে ধরতাম, কারণ আমার প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না। বাবার অসহায়ত্ব আমাকে আরও বেশি কষ্ট দিত। যখনই সৎমা বা সৎবোনেরা আমার সাথে কোনো অন্যায় আচরণ করত, আমি বাবার চোখের দিকে তাকাতাম। কিন্তু বাবা ঈশিতা রানীর ভয়ে এতটাই তটস্থ থাকতেন যে আমার হয়ে একটি কথাও বলার সাহস পেতেন না। তিনি যেন আমাকে ভুলেই গিয়েছিলেন। বাবার সমস্ত ভালোবাসা আর আদর বরাদ্দ ছিল শুধু তার নতুন পরিবারের জন্য। ছোটবেলায় আমি যখন কাঁদতাম, তখন আমার চোখের জল মুছে দেওয়ার মতো কেউ ছিল না। আমি বুঝতাম এই পৃথিবীতে আমি বড্ড একা। আমার কান্না শোনার বা আমাকে সান্ত্বনা দেওয়ার মতো মানুষটি হয়তো তারার দেশে চলে গেছে অনেক আগেই। আমার সৎ বোনেরা, বিশেষ করে অন্বেষা, তন্নি আর কণিকা, তাদের সৌন্দর্যের অহংকারে মাটিতে পা ফেলত না। তারা সুযোগ পেলেই আমাকে নিয়ে হাসাহাসি করত। আমাকে দেখলেই তারা কালো ভূত বা অলক্ষী বলে সম্বোধন করত। তাদের এই কথাগুলো আমার হৃদয়ে তীরের মতো বিঁধত। আমি নিজেকে প্রশ্ন করতাম, গায়ের রং কি মানুষের পাপ? ঈশ্বর তো আমাকে এভাবেই তৈরি করেছেন, তাহলে কেন এই বিভেদ? কিন্তু আমার প্রশ্নের উত্তর দেওয়ার কেউ ছিল না। আমি শুধু নীরবে চোখের জল ফেলতাম আর নিজেকে গুটিয়ে রাখতাম। আমার মনে হতো হয়তো এই অবহেলার ঘৃণাই আমার ললাট লেখন। একদিন আমি রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করছিলাম। চুলার ধোঁয়ায় আমার চোখ জ্বলছিল, তবু আমি কাজ থামাইনি। হঠাৎ আমার সৎবোন অন্বেষা খুব জোরে চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। আমি ভাবলাম হয়তো কোনো বড় দুর্ঘটনা ঘটেছে। আমি হাতের সব কাজ ফেলে তার ঘরের দিকে ছুটে গেলাম। ঘরে ঢুকতেই সে আমাকে ধমক দিয়ে বলল, তোকে বলেছিলাম না আমার নীল শাড়িটা ইস্ত্রি করে রাখতে? আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আর তোর কোনো খেয়ালই নেই? আমি ভয়ে ভয়ে হাত কচলাতে কচলাতে বললাম, দিদি, আমি আসলে সবার জন্য নাস্তা বানাচ্ছিলাম, একদমই খেয়াল ছিল না, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমার কথা শেষ হতে না হতেই সে রাগে অগ্নিশর্মা হয়ে বলল, শিগগির এই কাপড়গুলো নিয়ে যা, যদি 5 মিনিটের মধ্যে ইস্ত্রি না হয় তবে বাবার কাছে তোর নামে নালিশ করব। আমি দ্রুত কাপড়গুলো নিয়ে ইস্ত্রি করতে চলে গেলাম। আমার হাত কাঁপছিল, কারণ আমি জানতাম দেরি হলে কি ভয়ানক অপমান অপেক্ষা করছে। কাপড় ইস্ত্রি করে যখন নাস্তা নিয়ে টেবিলে গেলাম, তখন কিছুটা দেরি হয়ে গিয়েছিল। সৎমা ঈশিতা রানী আমার দিকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে বললেন, আজ আমি নাস্তা পাবো কিনা সন্দেহ। এই মেয়েটা তো কোনো কাজেরই না, শুধু অন্ন ধ্বংস করতে জানে।
তুই কোনোদিন ঠিক সময় কোনো কাজ করতে পেরেছিস? আমি মাথা নিচু করে উত্তর দিলাম, এই তো মা, এক্ষুনি নিয়ে আসছি। কিন্তু আমার কোনো কৈফিয়ত তাদের মন গলাতে পারল না। সৎমা আবার বললেন, সব সময় এমন ভাব করিস যেন তুই কোনো রাজরানী। তোর এই অলসতার জন্য একদিন তোকে পস্তাতে হবে। চোখে জল নিয়ে আমি আবার রান্নাঘরে ফিরে এলাম। আমি জানতাম আমার কোনো কথারই কোনো গুরুত্ব সৎমায়ের কাছে নেই। যদিও আমি গোটা বাড়ির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম, তবু অপমান আর ঘৃণা ছাড়া কিছুই পেতাম না। আমার মনে হতো আমি যেন এই বাড়ির এক অবাঞ্ছিত আগন্তুক। অনেক সময় কষ্টে অতিষ্ঠ হয়ে ভগবানের কাছে প্রার্থনা করতাম। আমি ভাবতাম, হে ঈশ্বর, যদি আমাকেও মায়ের সঙ্গেই নিয়ে নিতে, তাহলে হয়তো এই যন্ত্রণা সহ্য করতে হতো না। এই নিষ্ঠুর পৃথিবীতে আমার কেউ নেই যে আমাকে একটু ভালোবাসবে। না জানি কেন আমার সৎ বোনেরা ছোটবেলা থেকেই আমার প্রতি এত ঘৃণা পোষণ করত। তারা তো সবসময় আমাকে অপমান করতে ওত পেতে থাকত। আর এখন তো আমার বাবা পর্যন্ত আমাকে ঘৃণার দৃষ্টিতে দেখতে শুরু করেছেন। সৎ মা আর সৎ বোনেদের ঘৃণা আমি সহ্য করতে পারতাম, কিন্তু বাবার এই উদাসীনতা আমার মনকে চূর্ণ বিচূর্ণ করে দিত। মনে হতো আমি যেন এক জীবন্ত লাশ, যার কোনো অনুভূতি থাকার অধিকার নেই। সবচেয়ে বেশি কষ্ট তখন হতো যখন দেখতাম বাবা তার সব ভালোবাসা সৎ বোনেদের ওপর উজাড় করে দিচ্ছেন। তিনি অফিস থেকে ফেরার পথে তাদের জন্য আইসক্রিম বা চকলেট নিয়ে আসতেন, কিন্তু আমার দিকে ফিরেও তাকাতেন না। আমার সৎ মা তখন হেসে বলতেন, তোর এই কালো ভূতের মতো চেহারার জন্যেই তোর বাবা তোকে নিজের থেকে দূরে রাখে। দেখিস, তোকে কেউ কোনোদিন বিয়েও করবে না। প্রতিদিন তাদের জন্য বড়লোক বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসত, আর তারা এই বিষয়টা নিয়ে ভীষণ গর্ব করে বলতো, আমাদের সৌন্দর্যের কারণেই প্রতিদিন আমাদের জন্য এত ভালো ভালো প্রস্তাব আসে। তন্বী এবং কণিকার বিয়ে ঠিক হলো শহরের নামকরা ধনী পরিবারে। আমার সৎমা তাদের বিয়েতে জলের মতো টাকা খরচ করলেন। তিনি আমার মৃত মা অপালা দেবীর সব গয়না, যেগুলোর ওপর আইনত এবং নৈতিকভাবে শুধুমাত্র আমার অধিকার ছিল, সেগুলো আমার সৎ বোনেদের দিয়ে দিলেন। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে আমার মায়ের শেষ স্মৃতিটুকুও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। বাবাও তাদের বিয়েতে কোনো খামতি রাখলেন না। ধুমধাম করে বিয়ে হলো, রোশনাই হলো, কিন্তু সেই আলোর রোশনাই আমার অন্ধকার জীবনে একটুও প্রবেশ করল না। কিন্তু যখন আমার বিয়ের বয়স হলো এবং বিষয়টি সামনে এলো, তখন কেউ আমাকে একটা ভালো কথাও বললেন না, এমনকি আমার নিজের বাবাও না। ঘটকরা আমার ছবি দেখেই নাকচ করে দিত। সৎমা তখন বাবাকে বলতেন, বলেছিলেন না এই মেয়ের জন্যে ভালো ঘর পাওয়া অসম্ভব, এর যা রূপ তাতে টাকা দিলেও কেউ একে ঘরে তুলবে না। বাবার সামনেই এসব অপমান চলত, আর বাবা নির্বাক দর্শকের মতো বসে থাকতেন। তিনি আমাকে বিদায়ের সময় বা বিয়ের আলোচনার সময় একবারও কাছে ডেকে মাথায় হাত রাখেননি। তিনি তো আমার সঙ্গে এমন আচরণ করতেন যেন আমি কোনো অপরিচিত মানুষ, যাকে তিনি চেনেন না। একদিন সৎমা কঠোর স্বরে বাবাকে বললেন, শোনো, এই কালো ভূতকে তাড়াতাড়ি বিদায় করো, আমার ঘরে আর জায়গা হচ্ছে না। এই রূপ যৌবনের যা অবস্থা, তাতে কোনো বড় লোক বা ভালো পরিবার থেকে প্রস্তাব আসবে না। তাই যা এসেছে তাতেই রাজি হয়ে একে এই বাড়ি থেকে বিদায় করো। বাবা তখনও চুপচাপ বসে রইলেন। তার মুখ থেকে আমার পক্ষে একটা প্রতিবাদী শব্দও বেরোল না। সৎমায়ের এসব কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি বুঝতে পারলাম আমি এই বাড়িতে বোঝা ছাড়া আর কিচ্ছু নই। চোখের জল মুছে আমি নিজের মনকে শান্ত করার জন্য গীতা নিয়ে বসে যেতাম। আমি ভাবতাম ভগবান হয়তো আমাকে শক্তি দেবেন, ধৈর্য দেবেন, সাহস দেবেন। ভগবানের কাছে আমি প্রার্থনা করতাম যাতে আমার কপালে একটু ভালোবাসা জোটে, কারণ এদের আচরণে আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি চাইতাম আমার জীবনে এমন কেউ আসুক যার কাছ থেকে আমি ভালোবাসা ও সম্মান পাই, যেটা আমার সৎ মা বা সৎ বোনেদের কাছ থেকে কখনো পাইনি। আমি চাইলেও নিজের জন্য প্রতিবাদ করতে পারতাম না, কারণ আমি জানতাম আমার গলার আওয়াজ কেউ শুনবে না। একদিন আমার সৎ বোন অন্বেষা তার হবু স্বামীর সঙ্গে বাড়িতে এলো। সে এত সুন্দর করে সেজেগুজে এসেছিল যে তাকে দেখে আমার মনেও একরকমের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। আমি ভাবলাম যদি আমিও বিয়ের পর এমনভাবে সাজতে পারতাম, কিন্তু এটাও জানতাম এটা শুধু স্বপ্নই, যা হয়তো কখনোই পূরণ হবে না। আমি সবসময় চাইতাম একটা সম্মানজনক পরিবারের বউ হয়ে সেখানে যেতে, যেখানে মানুষ আমাকে আমার গায়ের রং দিয়ে বিচার করবে না। কিন্তু আমার ভাগ্যে যে কী লেখা ছিল তা তখনও আমার জানা ছিল না।
শেষ পর্যন্ত আমার জন্য একটি বিয়ের প্রস্তাব এলো। পাত্র রনিত, যে ছিল আমাদের বাড়িরই এক পুরনো কাজের মাসির ছেলে। রনিতের মা ঐশী দেবী আমাদের বাড়িতে অনেক বছর কাজ করেছেন। রনিত পড়াশোনা জানত না, সে আমাদের এলাকার ট্র্যাক্টর চালাতো এবং ছোটখাটো কাজ করত। সৎমা এই প্রস্তাব শুনেই আনন্দে নেচে উঠলেন। তিনি বললেন, এটাই তো সেরা সুযোগ, চাকরানির ছেলের সঙ্গেই এর মানাবে ভালো। আমি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমি বাবাকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু সাহসে কুলালো না। ভয় আর উদ্বেগ নিয়ে আমি সৎমায়ের ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সে আমার মেজ বোন তন্নির সঙ্গে ফোনে কথা বলছে। তিনি হাসতে হাসতে বলছেন, আমি তো তোর বাবাকে বলেছি এই কালু ভূতের বিয়ে ওই রনিতের সঙ্গেই দিয়ে দাও, অন্তত ওর হাত থেকে রেহাই তো পাওয়া যাবে। আমার তোর মুখ দেখতেও ইচ্ছে হয় না, কিন্তু কি আর করব, যতদিন না তার বিয়ে হচ্ছে ততদিন বাধ্য হয়ে সহ্য করতে হচ্ছে। মায়ের মুখ থেকে এসব কথা শুনে আমার উপর যেন বজ্রপাত হলো। আমি কিছু না বলে উল্টো পায়ে ফিরে এলাম। আমার ভিতরে যে সামান্য আশা জন্মেছিল, সেই আশাটাও মায়ের কথাগুলো শুনে নষ্ট হয়ে গেল। এরপরে আমি সবকিছু আমার ভাগ্যের ওপর ছেড়ে দিলাম। খুব তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক হয়ে গেল, কোনো আড়ম্বর ছাড়া, কোনো ধুমধাম ছাড়া, যেন কোনো মতে একটা আপদ বিদায় করা হচ্ছে, এভাবেই আমার বিয়ের আয়োজন হলো। গায়ে হলুদের দিন আমার সৎ বোনেরা আমাকে হলুদ লাগাতে এসেও টিটকিরি কাটতে ছাড়ল না। অন্বেষা কানে কানে বলল, তোর গায়ে হলুদ মেখি কি হবে? কয়লা কি আর ধুলে ময়লা যায়? তাদের হাসির শব্দে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। তবুও আমি পাথরের মতো বসে রইলাম। বিয়ের দিন বাবা আমাকে সম্প্রদান করলেন, কিন্তু তার চোখে আমি কোনো আবেগ দেখতে পেলাম না। তিনি যান্ত্রিকভাবে মন্ত্র পড়লেন এবং আমাকে রনিতের হাতে তুলে দিলেন। বিদায়ের সময় সৎমা নকল কান্না কেঁদে বললেন, যাক, মেয়েটা সুখে থাকুক। কিন্তু আমি জানতাম তিনি মনে মনে কতটা খুশি হয়েছেন। আমি সেই বাড়ি থেকে বিদায় হয়ে শ্বশুরবাড়িতে চলে এলাম। শ্বশুরবাড়ি মানে রনিতের মায়ের রেখে যাওয়া এক জরাজীর্ণ কুঁড়ে ঘর। বাড়ির দেওয়ালগুলো ভাঙাচোরা, ছাদ দিয়ে হয়তো আকাশ দেখা যায়। বাসর রাতে আমার স্বামী রনিত ঘাড়ে এলো। আমি চোখ নিচু করে চুপচাপ বসে রইলাম। আমার মনে না কোনো আনন্দ ছিল, আর না কোনো আশা বা আকাঙ্ক্ষা। আমি ভাবছিলাম আমার জীবনটা বোধহয় এই ভাঙা ঘরেই শেষ হয়ে যাবে। কিন্তু যখন রনিত আমার সামনে এসে বসল, তখন তার চোখে ছিল আমার প্রতি ভালোবাসার এক অদ্ভুত দীপ্তি, যেটা আমি জীবনে প্রথমবার কারো চোখে দেখলাম। এর আগে তো আমি মানুষের চোখে শুধু আমার জন্য ঘৃণা আর অপমানই দেখেছি। রনিত আলতো করে আমার হাত ধরল, তারপর আমার কপালে পরম মমতায় চুমু খেয়ে বলল, আমার প্রিয় রাদিয়া, তুমি আমার কাছে জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আজ থেকে তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তার এই কথাগুলো আমার মনে গভীর ছাপ রেখে গেল। আমার মনে হচ্ছিল তার এই প্রশংসা কোনো ফর্সা সুন্দরী মেয়ের জন্য হওয়া উচিত ছিল। আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে কেউ আমাকে এত সুন্দর কথা বলতে পারে। তার কথায় আমার মনে এমন অনুভূতি হয়েছিল যেন আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। সেদিন তার কথায় আমার চোখে আনন্দের অশ্রু চলে এলো। রনিত নিজের হাতে সেই অশ্রু মুছে দিয়ে বলল, এই চোখ আর কোনোদিন জল আসবে না, কারণ এই অশ্রু আমার কাছে অনেক দামি। আমি কোনোভাবেই এগুলো নষ্ট হতে দেব না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার অতীতের সব দুঃখ ভুলিয়ে দেব, আর তোমার জীবনকে ভালোবাসা আর খুশিতে ভরে তুলব। তার এই কথাগুলো আমাকে এক অদ্ভুত সাহস দিল। মনে হলো হয়তো এবার আমার জীবনেও খুশি আসবে, যার জন্য আমি এতদিন ধরে কাঁদতাম, অপেক্ষা করতাম। রনিত আর আমি ছাড়া এই বাড়িতে আর কেউ ছিল না। রনিতের মা ঐশী দেবী ক্যান্সারে আক্রান্ত হয়ে 1 বছর আগেই মারা যান। রনিত ছিল তার মায়ের একমাত্র সন্তান। সে এতকাল একাই থাকত, একাই রান্না করত, একাই নিজের দুঃখের সাথে লড়াই করত। কিছুদিন আগেও সে আমাদের বাড়িতে কাজ করতে যেত, আমাদের বাড়ির ট্র্যাক্টর চালাতো। তাই আমি তাকে আগে থেকেই চিনতাম, কিন্তু কখনো ভাবিনি সেই হবে আমার জীবনের রক্ষাকর্তা। এই ভাঙাচোরা বাড়িটা দেখে আমি প্রথমে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম, কারণ আমার বাবার বাড়ি এর চেয়ে 1000 গুণ ভালো ছিল। কিন্তু আমার স্বামী আমাকে বুঝিয়ে দিল যে এই বাড়ির অবস্থা খারাপ হলেও আমি এই বাড়ির মালকিন। এখানে কেউ আমাকে অপমান করবে না,
কেউ আমাকে কাজ করতে বাধ্য করবে না। বাড়িতে আসার পরই আমি সিদ্ধান্ত নিলাম এই বাড়ির অবস্থা আমি পাল্টাবো। আমার মনে হলো ইট কাঠের দালান মানুষের সুখ দিতে পারে না, যদি না সেখানে ভালোবাসা থাকে। আর এই কুঁড়ে ঘরে ভালোবাসার কোনো অভাব নেই। তাই একদিন আমি আমার স্বামীকে বললাম, রনিত, তোমার মনে হয় না এই বাড়িটা একটু মেরামত করানো দরকার? আমার কথা শুনে রনিত হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, আমার জান রাদিয়া, তুমি যদি আমার সাথে থাকো তবে আমি কোনো আপত্তি ছাড়াই খোলা আকাশের নিচেও থাকতে পারবো। তুমি আমার ঘর, তুমিই আমার মন্দির। আমি হাসি মুখে তার দিকে তাকিয়ে বললাম, তুমি তো শুধু আমার মন রাখতে এসব বলো। সে বলল, আমি মানুষের বাইরের নয়, ভেতরের সৌন্দর্য দেখি। সৌন্দর্য মানুষের অন্তরে থাকতে হয়, আর সেই সৌন্দর্য তোমার মধ্যে কানায় কানায় পূর্ণ। তোমার এই গুণের জন্যই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ তুমি অন্যান্য মেয়েদের থেকে অনেক আলাদা, খুবই সরল, নিষ্পাপ এবং সাধারণ। রনিতের প্রশংসা যেন শেষই হতে চাইছিল না। সে বলল, তোমার এই সরলতা আমার হৃদয়কে ছুঁয়ে যায়। তোমার প্রশংসা এতেই শেষ করব না, আরও বলতে হবে। এই বলে আমার স্বামী হেসে উঠল। আমি তাকে কপট রাগ দেখিয়ে বললাম, খাবার তো কখন রান্না হয়ে গেছে, তুমি আমাকে গল্পে জড়িয়ে রেখেছ, চলো খেতে চলো। আমার স্বামী আমার হাত ধরে বলল, চলো দেখি আমার জান আমার জন্য কি রান্না করেছে। আমি হাসি মুখে বললাম, ভালোবাসা দিয়ে বানিয়েছি, তাই ভালোই হবে। রনিত একজন অত্যন্ত পরিশ্রমিক এবং সাধারণ মানুষ ছিল। সে সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটত, কিন্তু বাড়ি ফিরে সবসময় আমার সঙ্গে ভালো ব্যবহার করত। কোনো দিন উচ্চস্বরে কথাও বলেনি। প্রতিদিনই আমাকে জান বা প্রিয় বলে সম্বোধন করাটা তার অভ্যেসে পরিণত হয়েছিল। কিন্তু তারপরেও আমার মন যেন এখনও তার ভালোবাসাকে পুরোপুরি গ্রহণ করতে পারছিল না। কেননা আমি আমার জীবনে এত ঘৃণা আর অপমান সয়েছি যে আমার হৃদয়ে সেটা বিষের মতন দাগ কেটে গেছে। আমি সব সময় ভয়ে থাকতাম, এই সুখ বোধহয় ক্ষণস্থায়ী। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি সবসময় আমাকে জান বলো কেন? আমি তো স্রেফ এক সাধারণ মেয়ে, না আমি খুব সুন্দর, না খুব বিশেষ। আমার গায়ের রং কালো, সবাই আমাকে ঘৃণা করে। সে আমার চোখের দিকে তাকিয়ে হেসে বলল, তোমার চেহারার চেয়েও তোমার মন বেশি সুন্দর। যেদিন তুমি নিজেকে নিজের ভেতর থেকে দেখতে শিখবে, সেদিন তুমি এই কথার মানে বুঝতে পারবে। বাইরের রূপ একদিন ঝরে যাবে, কিন্তু তোমার এই পবিত্র মন চিরকাল থাকবে। তার কথায় আমি অবাক হয়ে ভাবতাম, একজন সাধারণ মেয়েকে এত ভালো কেউ কীভাবে বাঁচতে পারে। আমার সৎ মা আর সৎ বোনেদের ব্যবহার এখনও আগের মতোই ছিল। যখনই আমি বাজারে বা রাস্তায় তাদের মুখোমুখি হতাম, তখনই তারা কটাক্ষ করে বলতো, কিরে রাদিয়া, তোর স্বামী নাকি তোকে রাজকুমারী বলে ডাকে, বস্তির রাজকুমারী। তাদের এই কথা আমার মনে গভীর আঘাত দিত, কিন্তু আমি ধৈর্য ধরা শিখে গিয়েছি। তাই কারো কথার কোনো জবাব দিতাম না, শুধু চুপচাপ চলে আসতাম। একদিন রনিত কাজ থেকে ফেরার সময় আমার জন্য একটি ছোট্ট উপহার নিয়ে এলো। সেটি ছিল একটি বই। বইটির নাম ছিল তোমার ভিতরের সৌন্দর্যকে চিনে নাও। আমার স্বামী বলল, এই বইটা তোমাকে তোমার ভিতরের সৌন্দর্য খুঁজে পেতে সাহায্য করবে। তুমি পড়াশোনায় খুব ভালো ছিল শুনেছি, তাই ভাবলাম তোমার এটা ভালো লাগবে। আমি বইটি পড়া শুরু করলাম। প্রতিটি শব্দ যেন আমার হৃদয়ের গভীরে গিয়ে বসে গেল। এই বই পড়ে আমি অনুভব করলাম, আমার জীবনের লক্ষ্য শুধুই অন্যকে খুশি রাখা নয়, বরং নিজেকে চিনে নেওয়া, নিজেকে গড়ে তোলা। সেদিন থেকেই আমি আমার জীবনে নতুন আশাকে জায়গা দিতে শুরু করলাম, আর হতাশাকে জীবনের দরজা থেকে ছুঁড়ে ফেলে দিলাম। আমার জীবনে যেন এক অদ্ভুত পরিবর্তন এলো। স্বামীর ভালোবাসা আর সাহস জুগিয়ে যাওয়া কথাগুলো আমাকে বাধ্য করলো এটা ভাবতে যে হয়তো আমিও নিজের জন্য কিছু করতে পারি, আমার জীবনটা নতুন করে গড়ে তুলতে পারি। কিন্তু যা ভেবেছিলাম ততটা সহজ এই যাত্রা ছিল না। সংসারের কাজ সামলে নিজের জন্য সময় বের করা ছিল এক বড় চ্যালেঞ্জ। একদিন আমার স্বামী আমাকে বলল, রাদিয়া, তুমি চাইলে আমি তোমাকে একটা ভালো কলেজে ভর্তি করাতে পারি। তুমি তোমার পড়াশোনাটা আবার শুরু করো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে আমার হাতে হাত রেখে বলল, পড়াশোনাই তোমাকে সেই জায়গায় পৌঁছে দেবে যার তুমি প্রকৃত দাবিদার। আমি চাই না তুমি সারা জীবন শুধু রান্নাঘরেই কাটিয়ে দাও। তার এই কথাগুলো আমার জন্য চমকে দেওয়ার মতো ছিল। প্রথমে আমি ভয় পাচ্ছিলাম যে আমি কি সত্যি এসব করতে পারবো, এত বছর পর আবার বই ধরা কি সম্ভব? কিন্তু তার সাহস আর ভালোবাসা আমাকে শক্তি দিল। রনিত নিজের গ্রামে থাকা তার পৈতৃক এক টুকরো জমি বিক্রি করে আমাকে কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করল।
আমি জানতাম ওই জমিটাই ছিল তার একমাত্র সম্বল, কিন্তু সে আমার ভবিষ্যতের জন্য তা হাসি মুখে ত্যাগ করল। আমার মনে তখন এক অদ্ভুত রকমের আনন্দ আর ভয়ে একসঙ্গে কাজ করছিল। কিন্তু যখন আমি কলেজে যাওয়া শুরু করলাম, তখন বুঝতে পারলাম এই পৃথিবী কতটা সুন্দর। পড়াশোনা একজন মানুষের বাহ্যিক নয়, ভিতরের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। তবে আমার এই পড়াশোনার যাত্রাকে না আমার সৎ মা না সৎ বোনেরা মেনে নিয়েছিল। তাদের কানে যখন খবরটা গেল, তারা হাসাহাসি শুরু করল। তাদের কটু কথা যেন এখনও কানে বাজে। এই কালো ভূত পড়াশোনা করে কি করবে? জর্জ ব্যারিস্টার হবে নাকি? এদের দুজনের মাথায় পাগলা ভূত চেপেছে। স্বামীটা ট্র্যাক্টর চালায়, আর বউ চলেছেন কলেজে। নিজেকে নিয়ে এমন কথা শুনেও হয়তো মেনে নিতে পারতাম, কিন্তু আমার স্বামীকে নিয়ে যখন তারা কটাক্ষ করত, তখন তা সহ্য করা আমার পক্ষে খুব কঠিন হয়ে যেত। তাদের সেই তাচ্ছিল্য আমাকে ভেঙে দেবার চেষ্টা করত, কিন্তু আমি সেই অপমানকে নিজের শক্তিতে রূপান্তর করলাম। আমি প্রতিজ্ঞা করলাম যে একদিন আমি কিছু না কিছু হয়ে প্রমাণ করব যে আমার স্বামী ভুল সিদ্ধান্ত নেননি। একদিন আমি বই পড়ছিলাম, তখন আমার সৎবোন অন্বেষা পথ দিয়ে যাচ্ছিল। সে জানলা দিয়ে উকি দিয়ে বলল, তোর মতো মেয়েদের স্বপ্ন দেখা উচিত না, এই সব কিছু তোর নালালের বাইরে, তুই বরং গোবর কুড়োতে যা। কিন্তু এইবার আমি চুপ রইলাম না, হেসে বললাম, দেখো দিদি, একদিন এই স্বপ্নই আমার বাস্তবতা হয়ে দাঁড়াবে, এবং সেই দিনই হবে আমার জীবনের সবচেয়ে বড় দিন। তখন তুমি দেখবে এই কালো মেয়েটা কি করতে পারে। সে হেসে জবাব দিল, তোমার বাস্তবতা হচ্ছে তুমি একজন কালো ভূত আর একজন 2 টাকার ড্রাইভারের বউ, বাস এইটুকুই তোর পরিচয়। এর বাইরে তোর আর কোনো সম্মান নেই। আর তুই যা কিছু স্বপ্ন দেখছিস তা কোনোদিনই পূরণ হবে না। যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই সারা জীবন থেকে যাবি। তার কথা আমাকে গভীরভাবে কষ্ট দিল, কিন্তু আমার স্বামী রনিত থেমে না থেকে আমার সাহস বাড়ালো। সে রাত জেগে আমার পাশে বসত। আমি যখন পড়তাম, সে তখন আমার জন্য চা বানিয়ে আনত। আমার প্রতিটি ছোট সফলতায় উৎসাহ দিত। সে বলতো, তুমি পারবে, আমি জানি তুমি পারবে, ওদের কথায় কান দিও না। তার এই বিশ্বাস আমার ভেতরের সাহসকে আরও দৃঢ় করে তুলল, এবং তার উৎসাহে আমি নিজেকে আগের থেকে অনেক ভালোভাবে প্রস্তুত করতে লাগলাম। ধীরে ধীরে আমি সফলতার সিঁড়িতে উঠতে লাগলাম। প্রতিটি ধাপে আমার স্বামী আমার পাশে ছিল। সে কখনো আমাকে একা ফেলেনি, বরং আমার ছায়া হয়ে সর্বদা আমার পাশে থাকত। সে তার নিজের ছেঁড়া জামা সেলাই করে পরত, কিন্তু আমার বই খাতার কোনো কমতি হতে দিত না। আমার পরীক্ষার দিন এসে গেল। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কেননা আমার মনে হচ্ছিল এই পরীক্ষাটাও হয়তো জীবনের আগের সব পরীক্ষার মতোই আমি পাশ করতে পারবো না। আমার হাত পা কাঁপছিল, কিন্তু আমার স্বামী আমাকে সাহস দিয়ে বলল, নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার ভেতরে সেই যোগ্যতা আছে যা গোটা দুনিয়াকে বদলে দিতে পারে। তুমি শুধু খাতা কলমে পরীক্ষা দিচ্ছ না, তুমি আমাদের ভাগ্যের পরীক্ষা দিচ্ছ। তার সেই বিশ্বাস দেখে আমি যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত হলাম। নিজের উপর যতটা না বিশ্বাস ছিল, তার চেয়ে বেশি বিশ্বাস তার কথার উপরেই ছিল। আর সত্যিই যখন আমার রেজাল্ট এলো, তখন আমি আমার ক্লাসের 2য় পজিশন পেলাম। এই মুহূর্তটা ছিল আমার জীবনের প্রথম পদক্ষেপ, যেখানে আমি নিজেকে চিনতে পেরেছিলাম, আর আমি বুঝে গেলাম, হ্যাঁ, আমিও পারি। সেদিন আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম, বলেছিলাম, তুমি আমাকে যে সম্মান দিয়েছ তা আমাকে কেউ কোনোদিন দেয়নি। তাই আমি তোমাকে প্রতিজ্ঞা করছি যে একদিন আমি এমন কিছু করব যাতে তুমি আমার জন্য গর্ব অনুভব করবে। সে হেসে জবাব দিল, তুমি তো আগে থেকেই আমার গর্ব, আমার সম্মান। আমার জীবন তখন এক নতুন মোড় নিয়েছে। এখন সময় এসেছে নিজেকে প্রমাণ করার, এই পৃথিবীর সামনে নিজের গুরুত্ব দেখানোর। কারণ আমি আর সেই দুর্বল আর হতাশায় ডুবে থাকা মেয়ে নই। আমি এখন এক সাহসী, আত্মবিশ্বাসী মেয়ে, যার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। কলেজের গণ্ডি পেরিয়ে আমি আরও উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। রনিত দিনরাত পরিশ্রম করত যাতে আমার পড়াশোনার খরচ চালাতে পারে। আমাদের সংগ্রাম ছিল কঠিন, কিন্তু আমাদের লক্ষ্য ছিল অটুট। একদিন আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাম আমাকে ডেকে বললেন, রাদিয়া, আমাদের একটা আন্তঃকলেজ বক্তৃতা প্রতিযোগিতা আছে। আমরা সবাই চাই তুমি এতে অংশ নাও। তোমার মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে, যা প্রকাশ করা দরকার। এই কথা শুনেই আমার মনে এক ভয়ের স্রোত বয়ে গেল।
আমি কখনো নিজের উপর বিশ্বাস রাখতে পারতাম না। যার ভিতরে আত্মবিশ্বাস বা শক্তি খুবই কম ছিল, সে কিভাবে এত মানুষের সামনে কথা বলবে? কিভাবে সেই কালো ভূত খ্যাত রাদিয়া সবার সামনে দাঁড়িয়ে কিছু বলবে? আমি বাড়িতে এসে রনিতকে বললাম, আমি পারব না। সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, আমার গায়ের রং নিয়ে হাসাহাসি করবে। কিন্তু আমার স্বামী আমাকে সাহস দিল এবং বলল, মনে রেখো, এটাই তোমার স্বপ্নের শুরু। সাহস রাখো, তুমি এটা পারবে। কোনো কাজই মানুষের সাধ্যের বাইরে না। যারা আজ হাসবে, কাল তারাই তোমার জন্য তালি বাজাবে। আমি ভয়ে ভয়ে সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। কেননা এটা শুধু একটা প্রতিযোগিতা ছিল না, এটা ছিল আমার স্বামীর আনন্দ, তার স্বপ্নের অংশ। সে চাইতো আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং জিতি। আমি প্রস্তুতি নিতে শুরু করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতাম। রনিত আমার একমাত্র দর্শক হয়ে সামনে বসে থাকত এবং ভুলগুলো ধরিয়ে দিত। যখন প্রতিযোগিতার দিন এলো, তখন আমার হৃদয় ভয় আর উত্তেজনার দোলাচলে পড়ে গেল। না জানি এত মানুষের সামনে আমি বলতে পারবো কিনা। অডিটোরিয়ামে হাজার হাজার ছাত্রছাত্রী, কিন্তু আমি নিজেকে বোঝালাম, তোমাকে এটা করতেই হবে। নিজের জন্য না হোক, তার জন্য করতে হবে যে তোমাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। স্টেজে ওঠার আগে হঠাৎ স্বামীর সেই কথা আমার মনে পড়ল, বিশ্বাস রাখো, তুমি পরিবর্তন আনতে পারবে। তার ওই কথাগুলো আমার ভিতরে এক অদ্ভুত শক্তি জাগিয়ে তুলল। আর তার এই কথাগুলোর কথা মনে করেই মন শক্ত করে বক্তৃতা চালিয়ে গেলাম। আমার বক্তৃতার বিষয় ছিল নারীর অন্তরের শক্তি ও সৌন্দর্য। আমার শব্দগুলো যেন মুখ থেকে নয়, আমার হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসছিল। আমি আমার নিজের জীবনের বঞ্চনা আর সংগ্রামের কথা পরোক্ষভাবে তুলে ধরলাম। যখন আমি বক্তৃতা শেষ করলাম, পুরো হল পিন পতন নীরবতায় আচ্ছন্ন ছিল। তারপর হঠাৎ করতালিতে গমগম করে উঠল। সবাই দাঁড়িয়ে আমাকে সম্মান জানাচ্ছিল। এই মুহূর্তটাই ছিল আমার জীবনের প্রথম মুহূর্ত, যখন আমি অনুভব করলাম, হ্যাঁ, আমিও পারি। আমার ভিতরেও সত্যি কিছু করার শক্তি আছে। এই বক্তৃতা প্রতিযোগিতায় আমি প্রথম পুরস্কার পেলাম এবং প্রিন্সিপাল আমাকে মঞ্চে ডেকে নিয়ে বললেন, আমরা তোমার ওপর গর্বিত যে তুমি শুধু নিজের নয়, আমাদের কলেজের নামও উজ্জ্বল করেছ। আমি সেই পুরস্কার আমার স্বামীর হাতে তুলে দিয়ে বললাম, এই পুরস্কার শুধুমাত্র তোমারই প্রাপ্য, কারণ তুমি না থাকলে আমি কখনো এটা অর্জন করতে পারতাম না। আমার স্বামী হেসে মুখে বলল, এটা তোমার পরিশ্রমের ফল। এটা তো কেবল তোমার সাফল্যের যাত্রা শুরু হয়েছে। সে আমার হাত ধরে আরও বলল, আমি বলেছিলাম না, তোমার মধ্যে সব কিছু করার সাহস আছে, আর দেখো, তুমি করেও দেখিয়েছ। আমি চোখের জল সামলে বললাম, এসবই তোমার পরিশ্রম আর সাহস জোগানোর ফল। তুমি না থাকলে আজ আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। আমার সাফল্যের খবর পুরো পাড়ায় ছড়িয়ে পড়ল। যারা একসময় আমার গায়ের রং আর রূপ নিয়ে হাসাহাসি করত, আজ তারা আমাকে শুভেচ্ছা জানাতে আসছে। আমার সৎমা আর সৎবোনেরা যারা আমাকে নিয়ে সবসময় ঠাট্টা করত, আজ তারা নিশ্চুপ। তাদের মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের অবহেলিত রাদিয়া আজ এত সম্মান পাচ্ছে। তাদের অহংকার যেন আমার সাফল্যের সামনে ম্লান হয়ে গিয়েছিল। এই বক্তৃতা প্রতিযোগিতার চ্যালেঞ্জটা যেন আমার জীবনে আশা আর শক্তির একটি নতুন পথ হয়ে উঠল। আমি নিজের সাথে প্রতিজ্ঞা করলাম, এই পথ এখানেই শেষ হবে না। এটা তো কেবল আমার এই সাফল্যের শুরু। এখন আমাকে নিজের একটা শক্ত পরিচয় গড়ে তুলতেই হবে, কারণ মানুষের বাহ্যিক সৌন্দর্য কিচ্ছুই নয়। আসল সৌন্দর্য হল তার অন্তরের চরিত্র আর মন। আমি ঠিক করলাম, আমি একজন শিক্ষিকা হব এবং সমাজের ভুল ধারণাগুলো ভেঙে দেব। এই বক্তৃতা প্রতিযোগিতার সাফল্য আমার জীবনে এক নতুন উদ্দীপনা এনে দিল এবং আমি পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠলাম। যদিও আমি জানতাম যে বাস্তব জীবনে সাফল্যের পথ কখনোই সহজ না, কিন্তু তারপরেও আমি নতুন চ্যালেঞ্জ আর পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলাম। রনিত বলল, তুমি প্রমাণ করেছো যে তুমি সাহসী এবং যোগ্য, তাই এখন সময় বড় কিছু করার। তুমি এমন কিছু করো যাতে তোমার পরিচয় অন্যদের উপকারে লাগে। সে আমার হৃদয়ে একটি নতুন স্বপ্ন জাগিয়ে তুলল। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি পড়াশোনা শেষ করে একজন স্কুল শিক্ষিকা হব। আমার স্বপ্ন ছিল আমি সেই সমস্ত মেয়েদের আশা হয়ে দাঁড়াবো যারা আমার মতোই কষ্টে, হতাশায় জীবনের কাছে হেরে গিয়েছে। আমার এই স্বপ্ন যতটা সহজ ছিল,
ততটা কঠিনও ছিল তা পূরণ করা। কেননা আমার সৎমা সবসময় আমার পথ আটকে দিতে চাইতেন। তিনি প্রতিবেশীদের বলতেন, মেয়ে মানুষের এত ডানামেলা ভালো না, শেষমেশ তো সেই রান্নাই করতে হবে। কিন্তু আমার স্বামী সবসময় আমার পাশে থেকে বলতো, লোকেরা তোমাকে থামানোর চেষ্টা করবে, তোমার পথে অনেক বাধা আসবে, কিন্তু লোকেদের কথায় কান না দিয়ে তোমাকে তোমার স্বপ্নের জন্য লড়াই করতে হবে। আমি আমার সমস্ত মনোযোগ পড়াশোনার দিকে দিলাম, দিনরাত পরিশ্রম করলাম, আর ভগবানের কাছে প্রার্থনা করলাম আমার এই স্বপ্ন যেন পূর্ণ হয়। শিক্ষক নিবন্ধনের পরীক্ষার দিন এলো। সেদিন আমার মনে ভয় আর আশার আলো উঁকিঝুঁকি দিচ্ছিল। পরীক্ষা দিয়ে যখন হল থেকে বেরোলাম, তখন মনে মনে একটু স্বস্তি হচ্ছিল, কেননা আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। 3 মাস পরে রেজাল্টের দিন আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম, হে ভগবান, তালিকায় যেন আমার নাম থাকে। যখন আমি তালিকায় নিজের নাম দেখলাম, আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আমি মেধা তালিকায় ওপরের দিকেই ছিলাম। মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলাম। এরপরে আমার স্বামীকেই সুখবর জানালে সে বলল, আমি জানতাম তুমি সফল হবে, কেননা এটা তোমার পরিশ্রমের ফল। আমার এই সাফল্য আমাদের পাড়া এবং পরিবারের নতুন এক আলোড়ন সৃষ্টি করল। যারা আগে আমাকে অবহেলা করত, 2 পয়সার দামও দিত না, আজ তারা আমার প্রশংসা করতে করতে ক্লান্ত হচ্ছিল না। আমার সৎমা, যিনি সব সময় আমার বিরুদ্ধে কথা বলতেন, তিনি একদম চুপচাপ হয়ে যান। আমার সৎ বোনেরাও আজ আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সম্ভবত তারা উপলব্ধি করতে পেরেছে যে একজন মানুষের জ্ঞান বা সম্মান কখনোই তার গায়ের রং বা অবস্থার ওপর নির্ভর করে না। এরপরে আমি একটি সরকারি স্কুলে পড়ানোর সুযোগ পাই, কিন্তু স্কুলটি ছিল আমাদের গ্রাম থেকে অনেক দূরে, শহরে। তার মানে আমাকে আমার স্বামীকে ছেড়ে থাকতে হবে, কেননা তার কাজ ছিল গ্রামের মধ্যেই। সে আগেই তার জমিজমা বিক্রি করে দিয়েছিল আমাকে সফল করার জন্য। এখন তার একমাত্র সম্বল হলো তার চাকরি আর ওই ভাঙা ঘর। আমি দ্বিধায় ছিলাম, স্বামীকে একা রেখে যাব? কিন্তু আমার স্বামী সেই দ্বিধা দূর করে বলল, রাধিয়া, এই সুযোগ তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই আনন্দের সঙ্গেই যাও। আমাদের ভবিষ্যতের জন্য তোমাকে এটা করতেই হবে। আমি চাকরির অফার গ্রহণ করলাম এবং নতুন এক শহরে পা রাখলাম। এই শহরের পরিবেশ আমাকে অনেক কিছু শিখিয়েছে। এখানে এসে আমি দেখলাম পড়াশোনা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ না, তার বাইরেও অনেক কিছু আছে। আমার শিক্ষকতা শুধু একটা পেশা ছিল না, আমি এমন অনেক ছাত্রকে নতুন করে তৈরি করেছি যাদের সমাজ ব্যর্থ বলে ধরে নিয়েছিল, যারা সমাজের কটূক্তিতে ভেঙে পড়েছিল আর তাদের ভেতরের সাহস হারিয়ে গেছিল। আমার কথা আর সাহস তাদের ভেতরের যোগ্যতাকে জাগিয়ে তুলেছিল। আমি তাদের মধ্যে আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পেতাম। কিন্তু ধীরে ধীরে আমি অনুভব করতে লাগলাম যে আমার স্বামীর অনুপস্থিতি আমার জীবনে একটা বড় শূন্যতা তৈরি করছে। তাকে ছাড়া আমার এই সাফল্য অপূর্ণ মনে হচ্ছিল। আমি চাইছিলাম এই সাফল্যের মুহূর্তগুলো তার সঙ্গে ভাগ করে নিতে, কেননা এটা তার প্রাপ্য ছিল। তার থেকে দূরে থাকাটা আমাকে কষ্ট দিত। আমি চাইছিলাম তার কাছাকাছি থেকেই আমার স্বপ্নগুলো পূরণ করতে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক রনিতকে আমার কাছে নিয়ে আসব। একদিন আমার স্বামী ফোনে বলল, আমি তোমার সাফল্যে খুব খুশি, কিন্তু তোমায় না দেখে দিন কাটতেই যায় না। এই ভাঙা ঘর এখন বড্ড বেশি খালি লাগে। তার এই কথাগুলো আমার হৃদয়ে ছুঁয়ে গেল। আমি আর দেরি করলাম না। আমি শহরে একটা ভালো বাসা ভাড়া নিলাম এবং তাকে আমার সঙ্গে এসে থাকার কথা বললাম। আমার স্বামী প্রথমে রাজি হচ্ছিল না তার গ্রামের কাজ ছেড়ে আসতে, কিন্তু আমি বললাম, তুমি আমার জন্য তোমার সব বিক্রি করেছ, এখন আমার পালা তোমাকে একটা ভালো জীবন দেওয়ার। আমি আমার বেতনের টাকায় যে জমি সে বন্ধক রেখেছিল বা বিক্রি করেছিল তার সমপরিমাণ অর্থ জমিয়েছিলাম। আমি তাকে শহরে নিয়ে এলাম। এখানে আমার সব রকম সুবিধা আছে, আর আজ আমি যা কিছু সবই আমার স্বামীর জন্য। সেই আমার গোটা পৃথিবী। সে যখন গ্রামের সব কিছু গুছিয়ে শহরে আমার কাছে এলো, তখন আমি তাকে জড়িয়ে ধরে ঘন্টার পর ঘন্টা কাঁদলাম। আমাদের দুজনের জীবন খুব সুন্দরভাবে কাটছিল। রনিত এখন আর ট্র্যাক্টর চালায় না, সে আমার স্কুলেরই ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে। আমরা দুজনেই সম্মানজনক জীবন কাটাচ্ছিলাম। কিন্তু হঠাৎ একদিন গ্রামের একটা ফোন কল আমাকে ভিতর থেকে কাঁপিয়ে দিল, কেননা ওটা ছিল আমার বাবার ফোন কল। সেই বাবা যিনি কোনোদিন আমার সঙ্গে ভালোভাবে কথাই বলতেন না,
আজ তিনি অনুরোধ করছেন, আর যেটা তিনি আমাকে বললেন তা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমার সৎ বোন অন্বেষা, যে সবসময় আমাকে অবহেলা করত, সে আজ ভীষণ বিপদে পড়েছে। তার স্বামীর এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার দুটি ছোট ছোট সন্তান ছিল, কিন্তু অন্বেষার শ্বশুরবাড়ির লোকেরা তাকে আর রাখতে রাজি হচ্ছিল না। তারা তাকে অপয়া বলে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বাবার বয়স তখন অনেক, শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। এমন অবস্থায় তিনি আর রোজগার করতে পারছিলেন না। আমার অন্য দুই বোন, তন্নি আর কণিকা, যারা ধনী পরিবারে বিয়ে করেছিল, তারাও স্পষ্ট বলে দিল, আমাদের কাছে অত টাকা নেই যে আমরা তোমাকে আর তোমার বাচ্চাদের রাখতে পারবো। আমাদের নিজেদের সংসার আছে। এখন তাদের সব আশা আমার ওপর। আমার বাবা কাঁদতে কাঁদতে ফোনে বললেন, মা রাদিয়া, এখন তুই আমাদের শেষ ভরসা। তুই অন্বেষা আর ওর সন্তানদের শহরে নিয়ে যা, আর ওকে কোথাও একটা চাকরি পাইয়ে দে, যাতে ও নিজের সন্তানদের পেট ভরাতে পারে। আমি জানি আমরা তোর সাথে অন্যায় করেছি, কিন্তু আজ তুই মুখ ফিরিয়ে নিস না। বাবার এমন অসহায় কণ্ঠস্বর শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। ছোটবেলার সব স্মৃতি, সব অপমান মনে পড়ে গেল। কিন্তু আমি যে মানুষ গড়ার কারিগর, আমি কি করে প্রতিশোধ নেব? আমি রনিতের দিকে তাকালাম। রনিত আমার চোখের ভাষা বুঝে মাথা নাড়ল। আমি ওদের শহরে আসার টিকিট পাঠিয়ে দিলাম। অন্বেষা আর তার ছেলে মেয়েদের আমি একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিলাম, আর অন্বেষাকে একটা ক্লিনিকে রিসেপশনিস্টের চাকরি পাইয়ে দিলাম। তার ডিউটি ছিল সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। বেতন ছিল মাত্র 8,000 টাকা, কিন্তু এতে করে ওর সন্তানদের দেখাশোনার সময়ও পেত। এখন অন্বেষা মন দিয়ে কাজ করে। তার অতীতের ব্যবহার নিয়ে সে ভীষণ অনুতপ্ত। সে বহুবার আমার হাত ধরে কেঁদেছে আর ক্ষমা চেয়েছে। একদিন বাবা গ্রাম থেকে আমার এখানে এলেন আর আমাকে বুকে জড়িয়ে ধরলেন। আমি তখন তার বুকে মাথা রেখে অনেকক্ষণ ধরে কাঁদলাম। মনে হলো এই আলিঙ্গনটার জন্যই আমি সারা জীবন অপেক্ষা করেছি। আমার মা বাবা এখন মাঝে মাঝেই আমার কাছে আসেন। আমার সৎমা ঈশিতা রানীও এখন সম্পূর্ণ বদলে গেছেন। তিনি আমার স্বামীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন। আমার বাবা আমার স্বামীকে বলতেন, যে কাজ একজন বাবা হিসেবে আমার নিজের মেয়ের জন্য করা উচিত ছিল, সেটা তুমি স্বামী হয়ে করে দেখিয়েছ। তুমি এই পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী। এখন বন্ধুরা, তোমরাই বলো, আমি কি ঠিক কাজ করেছি, নাকি আমারও তাদের পিছনে ফেলে তাদের বিপদের দিনে মুখ ফিরিয়ে নেওয়া উচিত ছিল? আমি বিশ্বাস করি, ক্ষমা আর ভালোবাসাই মানুষকে বড় করে। প্রতিশোধ নিয়ে হয়তো সাময়িক শান্তি পাওয়া যায়, কিন্তু কাউকে ক্ষমা করে তাকে সঠিক পথে আনার মধ্যে যে তৃপ্তি, তাহার কিছুতে নেই। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে গায়ের রং বা রূপ দিয়ে মানুষের বিচার করা উচিত নয়। মানুষের আসল সৌন্দর্য তার গুণ, তার আচরণ এবং তার মনের শক্তিতে। রাদিয়া প্রমাণ করেছে যে ধৈর্য, পরিশ্রম এবং সঠিক মানুষের সহযোগিতা থাকলে যে কেউ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। আর সবচেয়ে বড় শিক্ষা হলো ক্ষমা। যারা আমাদের ক্ষতি করে, তাদের বিপদের সময় সাহায্য করে আমরা প্রমাণ করতে পারি যে আমরা তাদের চেয়ে অনেক উন্নত। ভালো মানুষ হন, অন্যকে সাহায্য করুন, দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং বিনোদন ও শিক্ষণীয় উদ্দেশ্যে রচিত। চরিত্র, নাম, ঘটনা, স্থান ও প্রতিষ্ঠান কোনো জীবিত বা মৃত ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই গল্পে বর্ণিত কোনো ঘটনা, মতামত বা আচরণ যেন বাস্তব জীবনের কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের প্রতি আঘাত বলে বিবেচিত না হয়। ধন্যবাদ।